আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস নির্বাচনে যে টাইমলাইন দিয়েছেন, এর অন্যরকম কোনো ব্যতায়ন ঘটবে না, তার কথা সবার বিশ্বাস করা উচিত বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড আসিফ নজরুল। সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনেতে এক সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেছেন সরকারের এই উপদেষ্টা। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি। দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন, ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইসরায়েলের হামলায় আগুনে পুড়ে গাজায় নিহত 11। ইসরায়েলের বিমান হামলায় গাজার খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে 11 জন নিরীহ মানুষ নিহত হয়েছে। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা এখন 26, আহত হয়েছে অন্তত 60 জন। এরপর জানাবো, ভারতের কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় নিহত 5। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে একদল পর্যটকের উপর হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীর। এই হামলায় সেখানে অন্তত 5 জন নিহত হয়েছে, 8 জন গুরুতর আহত হয়েছে। বন্দুকধারীদের হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে বলে কাশ্মীরের জ্যেষ্ঠ এক রাজনৈতিক জানিয়েছেন খবর এএফপির। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপল ডেমোক্রেট পার্টির প্রধান মেহবুবা মুফতি বলেছেন, পেহেলগামে পর্যটকদের উপর কাপুরুষরা হামলা করেছে, এর নিন্দা ও প্রতিবাদ জানায়। এদিকে এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক গেলেন শেহবাজ শরীফ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের আমন্ত্রণে 2 দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শেহবাজ শরীফ। আজ শেহবাজ শরীফের আঙ্কারা বিমানবন্দরে স্বাগত জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় পার্ক তুর্ক কালচারাল অ্যাসোসিয়েশনের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে শেহবাজ শরীফের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি প্রতিনিধি দল রয়েছেন। এবারে জানাবো, রুহ আফজাকে শরবত জিহাদ বলে বিপাকে ভারতীয় ধর্মগুরু। গোমূত্র এবং রুহ আফজা নিয়ে ভারতের ফের বিতর্ক শুরু হয়েছে। যোগগুরু বাবা রামদেব তিনি এই বিতর্কটি তুলেছেন। এ নিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তোপের মুখে পড়েছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে শরবত রুহ আফজা নিয়ে রামদেব বাবার একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তার কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদিকের নানা শরবতের প্রচারণায় নেমে রুহ আফজা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি রুহ আফজাকে শরবত জিহাদ বলে আখ্যায়িত করেছেন। এরপরই তিনি বিপাকে পড়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি, জানালেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস যে সময় বলেছেন, সেই সময় নির্বাচনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর কোনো রকম ব্যতায়ন হবে না, তার কথা সবার বিশ্বাস করা উচিত বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল। সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে সমসাময়িক ইস্যুতে
রাখতে খোলামেলা কথা বলেছেন সরকারের এই উপদেষ্টা। যুগান্তরের পক্ষ থেকে আইন উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেয়া হবে কিনা। প্রশ্নের উত্তরে ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে না। এখনো অনেক সময় বাকি আছে। সেই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরও সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব। এরই মধ্যে ব্যাপারটা নির্ধারিত হবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি, এইভাবে আলোচনা হয়নি। সুতরাং এ বিষয়টি এখনো স্পষ্ট করা যাচ্ছে না বলেও জানান তিনি। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়, অন্তর্বর্তীকালীন সরকার কি নির্দেশ দেয়, সে বিষয়টিকে সামনে রেখে আমরা সেভাবে এগিয়ে যেতে চাই। তিনি জানিয়েছেন, আমরা সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা নতুন করে পুরো বিষয়টি রিকল করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে আমাদের বলবেন আমরা সেভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে নেব। তিনি বলেছেন, আমরা নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশে সেভাবে সুষ্ঠুভাবে একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও তিনি আরও বলেছেন, বাংলাদেশে সেভাবে এখনো স্পষ্ট করে বলতে পারছি না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা বা তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা। বিষয়টা এখনো আমরা স্পষ্ট করে বলতে পারছি না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারই সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের অবস্থান কি হবে। ইসরায়েলের হামলায় আগুনে পুড়ে গাজায় নিহত 11। ইসরায়েলে বিমান হামলায় গাজার খান ইউনুসের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে 11 জন নিহত হয়েছে, খবর আল জাজিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা 26, আহত হয়েছে 60 জন নিরীহ ফিলিস্তিনি। এদিকে গাজায় ইসরায়েল গত 18 মাসের বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51,266 জনে। আহতের সংখ্যা 1,16,000 ছাড়িয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক হতাহত ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছে। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর 1890 ফিলিস্তিনিকে হত্যা এবং 4,950 জনকে আহত করেছে ইসরায়েল বাহিনী। ওয়াফা এবং কুদস নিউজ নেটওয়ার্কে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আজ সকাল থেকে দের আল বালায় ইসরায়েলি হামলায় ডাক্তার মাজেদ নাসের ইসমাইল নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবরে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী 1060 জন চিকিৎসককে হত্যা করল। পুরো পৃথিবীর বুকে এমন নজিরবিহীন ঘটনা আর কোথাও দেখতে পাওয়া যায় না যে চিকিৎসকদের পর্যন্ত হত্যা করেছে দখলদার বাহিনী। ভারতের জম্মু কাশ্মীরে আতর্কিত বন্দুকধারীদের হামলায় 5 জন পর্যটক নিহত হয়েছে এবং এই ঘটনায় আরও আহত হয়েছে অন্তত 8 জন। আজ ভারতের জম্মু কাশ্মীরে ভারত নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় বিদেশি পর্যটকরা নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের দ্য টাইমস অফ ইন্ডিয়ার বরাতে বলা হয়েছে, হামলাকারীরা পর্যটকদের সঙ্গে মিশেছিল। এরপর আতর্কিত তারা পর্যটকদের লক্ষ্য করে সেখানে হামলা করে। এই ঘটনায় সেখানে অতিরিক্ত সেনা এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পরপরই ভারতের নরেন্দ্র মোদী সৌদি আরব থেকে ফোন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে এ বিষয়ে ভর্ৎসনা করেছেন এবং ওই এলাকায় পরিদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। কারা এই ধরনের ঘৃণ্যতম হত্যাকাণ্ড চালালো এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে এই ঘটনায় সেখানে সেনা সদস্যরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে, চেকপোস্ট বসিয়ে তারপর সন্দেহভাজনদের চেকারের মাধ্যমে তাদেরকে চেক করা হচ্ছে। তবে এই ঘটনা এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে ভারতের ওই অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে মাঝে মাঝেই বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়। বিশেষ করে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রিত এলাকায় ভারত ও পাকিস্তানের সেনারা তারা একে অপরের মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এই ঘটনায় এই পর্যন্ত সংঘর্ষে প্রায় প্রতি বছরই মানুষ মারা যায়। তবে ইতিমধ্যে এই এলাকায় সংঘর্ষের পরিমাণ অনেকটা কমে এসেছে। হঠাৎ করেই বড় ধরনের এই সংঘর্ষের ঘটনায় ভারতের পর্যটন শিল্পের জন্য হুমকি স্বরূপ।
এরদোয়ানের আমন্ত্রণে তুরস্ক গেলেন শেহবাজ শরীফ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এর আমন্ত্রণে 2 দিনের সফরে তুরস্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আজ শেহবাজ শরীফকে আঙ্কারা বিমানবন্দরে স্বাগত জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। এ সময় পার্ক তুর্কি কালচারাল অ্যাসোসিয়েশনের ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানের রাষ্ট্র গণমাধ্যমের তথ্য মতে শেহবাজ শরীফের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং বিশেষ সহকারী তারিফ ফাতেমির প্রতিনিধি দলে রয়েছেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শেহবাজ শরীফ। এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রীতির ঘটনাবলী নিয়েও আলোচনা করবেন তারা। দীর্ঘদিন মিত্র এবং কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্ক নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের মতবিনিময় ঐতিহ্য বজায় রেখেছে, যা দুই দেশের ভ্রাতৃত্বের অসাধারণ বন্ধনকে প্রতিফলিত করে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা এবং সমন্বয়ের জন্য উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল গঠনে দুই দেশের মধ্যে নেতৃত্ব পর্যায়ের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। HLSCCর 7ম সভা গত 12-13 ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।